আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে ঈশিতার সামনে গিয়ে দাঁড়ালাম। সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমি তাকে কি বলে সান্ত্বনা দিব, বাসা খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ পরে আমি তার মাথাটা আমার বুক থেকে তুলে তার চোখের পানি মুছে দিয়ে বললাম, যেভাবে কান্না করছো মনে হচ্ছে আমি তোমাকে ছেড়ে আজীবনের জন্য চলে যাচ্ছি। এভাবে কান্না করলে আমি যেতে পারবো? আমি তোমার সেই মিষ্টি হাসি মাখা মুখটা দেখে যেতে চাই। কি দিওয়ানা, সেই হাসি মাখা মুখে বিদায়? আমার কথা শুনে মাথা ঝাঁকি দিয়ে বলল, হ্যাঁ দিব। তাহলে চোখের পানি মুছো আর তাকাও আমার দিকে। আমি তার কাঁধের উপরে দুহাত দিয়ে বললাম, একদম টেনশন করবা না আমাকে নিয়ে। আমি তোমাকে প্রতিটা মিনিটে ফোন দিব, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে, হ্যাঁ? আর আব্বু আম্মুর খেয়াল রেখো। বাসা থেকে ভার্সিটি ছাড়া বাইরে যাওয়ার দরকার নাই। এখন তুমি কোনো মেয়ে না, কারো স্ত্রী, কারো বাড়ির বউ। সাবধানে চলাফেরা করবা। যদি পারো যে বোকরাটা পরে আমার সাথে বাজারে গিয়েছিলা, সেই বোকরাটাই পরে বাহিরে বের হবা। কেউ যেন আমার রেখে যাওয়া আনামতের দিকে নজর দিতে না পারে। কি হলো, কথা বলছো না কেন? ঈশিতা, তুমি যেভাবে বলবা আমি সেইভাবেই চলবো। কেউ তোমার আনামতের দিকে নজর দিতে পারবে না। আমি আমার সিনিয়র বউয়ের কপালে একটা চুমু দিয়ে বললাম, তাহলে এখন একটু হাসো, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। ঈশিতা একটা মুচকি হাসি দিল, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ নেই। আসলে প্রিয় এবং কাছের মানুষ যদি দূরে কোথাও চলে যায়, সেই কাছের মানুষকে বিদায় দেওয়াটা যে কতটা কষ্টের মুহূর্ত শুধু তারাই অনুভব করতে পারবে, যারা কাছের এবং প্রিয় মানুষকে দূরে কোথাও যাবার সময় বিদায় দিয়েছে। আমি বললাম, তাহলে আসি। একা কথা বলার সাথে সাথে ঈশিতা আমার বুকে ঝাঁপিয়ে পড়ল আর বলতে লাগলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পাগলি মেয়ে, আমি তো আজীবনের জন্য চলে যাচ্ছি না, মাত্র তো কয়েকটা বছর, তারপর তো আবার তোমার কাছে ফিরে আসব। এভাবে কান্না করলে আমি তো যেতে পারবো না। প্রিয় মানুষগুলোকে হাসি মুখে বিদায় দিতে হয়। ঈশিতা একটু স্বাভাবিক হয়ে নাক টানতে টানতে বলতে লাগলো, যেভাবে যাচ্ছ সেভাবে ফিরে আসবা। হ্যাঁ আসবো। আর ওই জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে, দেখতে সেম বান্দরের মতো। ওদের সুন্দরের লোভে পড়বা না। ওই লাল চামড়া মেয়েদের থেকে 100 হাত দূরে থাকবা। কি হলো, আমি কি বলছি বোঝাতে পারছি? হ্যাঁ বোঝাতে পারছো। আমি আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবা, শরীরের যত্ন নিবা। ওই জায়গায় একদম অগোছালো ছেলেদের মতো থাকবা না। বাহিরে ঘোরাঘুরির দরকার নাই। ভার্সিটি টু হোস্টেল, হোস্টেল টু ভার্সিটি, এর বাহিরে কোনো জায়গায় যাবা না। মন দিয়ে পড়বা, মোবাইলের খারাপ কোনো ভিডিও দেখতে পারবা না। বলেই দিলাম, প্রতিদিন আমার সাথে মোবাইলে কথা বলতে হবে। তা না হলে কিন্তু আমি না খেয়ে থাকবো। আর ওই জায়গায় যদি উল্টোপাল্টা কিছু করো, তাহলে কিন্তু আমাকে হারাবা। আমি তোমাকে হারাবো মানে? ঈশিতা, আমি স্টেট মারা। কথাটা শেষ করতে দেয় নাই, তার আগেই তার মুখে হাত দিয়ে চেপে ধরলাম। চুপ, একদম কথা বলো না। তুমি যেভাবে বলবা সেইভাবে ওই জায়গায় চলবো। তুমি একদম আমাকে নিয়ে টেনশন করবা না। আমি তোমারই আছি, তোমারই থাকবো। বোঝাতে পেরেছি? ঈশিতা মাথা ঝাঁকি দিয়ে বলল, হ্যাঁ। এখন তাহলে আমি যাই? আচ্ছা ঠিক আছে, যাই বলি না, বলো আসি। আচ্ছা আসি। তাহলে সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকবো। এয়ারপোর্টের টার্মিনালের বাইরে শেষ কদমটা রাখার আগে পিছনে একবার ঘুরে দাঁড়ালাম। দেখি আব্বু আম্মু নিরবাক হয়ে দাঁড়িয়ে আছে। আম্মুর চোখের জল মুছার ব্যর্থ চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। কোনো বাবা মা প্রিয় সন্তানকে দূরে কোথাও পাঠানোর সময় স্বাভাবিক থাকতে পারে না। ঈশিতার দিকে একবার তাকালাম। চাতক পাখির নয়নজোড়ার মতো তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমার যাবার পথের দিকে তাকিয়ে আছে।
আমি খেয়াল করে দেখলাম আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। চোখের কোণায় কয়েক ফোঁটা নোনা জল এসে জোড়া হয়েছে। আর পেছনে না তাকিয়ে সোজা ভিতরে চলে গেলাম। বিমান লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কিছু মুহূর্ত আগে বড় একটা নিঃশ্বাস নিয়ে আমার সোনার দেশের মাটির ঘ্রাণ নিলাম। আব্বু আম্মুর আর ঈশিতার বলা কথাগুলো মনের গোপন সিন্দুক কোঠায় জমা করে রাখলাম, যেন সেখান থেকে বের করে তা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। চলে আসলাম সেই জীবনের স্বপ্ন পূরণের ভার্সিটিতে। দুদিন হোস্টেলে থাকলাম। দুদিন অনেক জায়গা ঘোরা হয়ে গেছে। ঈশিতা ঠিকই বলেছে, এখানের মেয়েরা অনেক সুন্দর, কিন্তু আমাদের দেশের মেয়েদের চেয়ে না। এদের হাসি কেমন যেন, এদের চোখ নাইকেলের ভেতরের আবরণের মতো, নাকগুলো লম্বা, কেমন যে বিশ্রী বিশ্রী লাগে। শুধু চামড়ায় সুন্দর হলেই সুন্দরী হওয়া যায় না। কালো হোক আর ফর্সা হোক, তার হাসি সুন্দর থাকতে হবে, তার চোখের মায়া থাকতে হবে। যে চোখের দিকে তাকালে সেই চোখের অতল সাগরে যে কোনো ব্যক্তি সেকেন্ডের ভিতর নিজেকে ভাসাতে পারবে। কণ্ঠস্বর খুব মিশ্রণ হতে হবে। এগুলো যার মধ্যে থাকবে, হোক সে কালো কুচকুচে, সে যে কোনো চামড়ার সুন্দরীকেই হার মানাবে। আর এগুলো শুধু বাংলা নারীদের মধ্যেই আছে। তারপর থেকে নিয়মিত ক্লাস করতে শুরু করলাম। নতুন পরিবেশে, নতুন জায়গা, নতুন ভার্সিটি। কিছুদিনের ভিতরে বন্ধুবান্ধব হয়ে গিয়েছে। শিক্ষক শিক্ষিকাদের সাথে পরিচিত হয়ে গেছি। চলতে শুরু করলাম আমার স্বপ্ন পূরণের বাস্তবায়ন করার পথে। সময় পেলেই আব্বু আম্মু আর ঈশিতার সাথে কথা বলি। কথা বলার পর কোনো কিছুই ভালো লাগে না। আব্বু আম্মু আর ঈশিতার চেহারা চোখের সামনে ভেসে ওঠে। খুব মিস করি বন্ধুদের আড্ডায় মজা। জানি যতদিন থাকবো এই দূর দেশে তত দিন থাকবে প্রিয় মানুষের সাথে কাটানো সময়গুলো আমার স্মৃতি ফ্রেমে। দিন চলতে লাগলো। এক এক করে 4টা বছর চলে গেল। বিবিএ ফাইনাল এক্সাম দিয়েছি। 15 দিন পর রেজাল্ট জানাবে। উপস্থিত হলাম রেজাল্টের দিন ভার্সিটিতে। বছরের 10 জন সেরা ছাত্রের ভিতরে আমি 3 নম্বর হয়েছি। বিদায় অনুষ্ঠানে ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী আমাকে বছরের সেরা ছাত্র পুরস্কার তুলে দিলেন এবং আমার হাতে সরকারি সিলমোহর দিয়ে বিবিএ ডিগ্রিধারী সার্টিফিকেট তুলে দিলেন। আজ আমি অনেক খুশি। আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। ইচ্ছে করলে এখন এই মুহূর্তেই দেশে যেতে পারি, কিন্তু না, আরও কয়েকটা দিন সুন্দর এই শহর লন্ডনকে দেখব। একটা দিন ঘুরে ঘুরে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখেছি, কিন্তু না, কিছুতেই ভালো লাগছে না। মনটা শুধু ছটফট করছে আব্বু আম্মু আর ঈশিতাকে দেখার জন্য। রাতের টিকিট কেটে আব্বু আম্মুকে ফোন দিয়ে বললাম 15 দিন পরে দেশে আসছি। একথা শুনে আব্বু আম্মু যে কতটা খুশি হয়েছে তা আমি মন দিয়ে অনুভব করতে পারছি। ঈশিতাকে ফোন দিয়ে জানালাম। ঈশিতা তো বিশ্বাসই করতে পারছে না আমি আগামীকালের জন্য টিকিট কেটেছি। কেউ জানে না, সবাইকে সারপ্রাইজ দেব। আর হ্যাঁ, এই 4 বছরে অনেকটা পরিবর্তন হয়েছে। ঈশিতা অনার্স মাস্টার্স কমপ্লিট করে মামার অফিসে চাকরি করছে। আমি অনেকবার বলেছি চাকরি করার দরকার নাই, কিন্তু ঈশিতা বলে তাহলে লেখাপড়া করেছি কেন, তুমি আসলে চাকরি ছেড়ে দিবে। বন্ধু বান্ধব অনেকেই চাকরি করছে। এর পরের দিন ভোর 6টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির গেটের কাছে এসে দেখি বড় দুপুরবেলা দারোয়ান চাচা ঘুমাচ্ছে। চাচাকে ডাক দিলাম। চাচা ঘুম থেকে উঠে বলল, কে তুমি? চাচা আমাকে চিনতে পারছে না। আমি ফারাবি। তুমি ফারাবি? তুমি তো অনেক সুন্দর হয়েছ এবং স্মার্ট হয়ে গিয়েছ। আমি চাচার কথা শুনে হাসতে লাগলাম। গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকেছি। দেখি আম্মু মোটরের পাইপ দিয়ে ফুল গাছে পানি দিচ্ছে। পিছন থেকে মার চোখে হাত জোড়া রাখলাম। সাথে সাথে আম্মু তার হাত দিয়ে আমার হাত জোড়া চেপে ধরলো আর বলতে লাগলো, কে এভাবে আমার চোখ ধরেছে?
আমার ফারাবি ছাড়া তো কেউ এভাবে চোখ ধরে না। কে তুমি? আমি মার চোখ জোড়া ছেড়ে মাকে কোলে তুলে নিলাম। আম্মুর সাথে সাথে ঘুরে আমাকে দেখে কান্না শুরু করে দিল। ফারাবি তুই? আমি তো বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ আম্মু, আমি তোমার ফারাবি। সাথে সাথে আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, কেন যে আমার মন বলছিল তুই আসবি। তুই না বলেছিলি আরও 15 দিন পরে আসবি তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য? ওই দিন মিথ্যে কথা বলছিলাম। এখন এভাবে কান্না করো না। আমি তো আর তোমাদেরকে ছেড়ে কখনো যাব না। আব্বু কোথায়? তোর আব্বু অফিসে। তোর আব্বুকে এক্ষুনি ফোন দিয়ে জানাচ্ছে। চল বাসার ভিতরে চল। বাসার ভিতরে গেলাম, ব্যাগ ট্যাগ রেখে সোফায় বসলাম। আম্মু আব্বুকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে। আম্মু তাড়াতাড়ি শরবত এনে দিল। 4 বছর পর মায়ের হাতের কোনো খাবার খাচ্ছি। শরবতটা শেষ করে এদিক ওদিক তাকিয়ে একজোড়া চোখকে খুঁজছি। আম্মু আমি কাকে খুঁজছি তা মনে হয় বুঝে ফেলছে। ঈশিতাকে খুঁজছি। ঈশিতা সকালে ওদের বাড়িতে গিয়েছে, বলল আজকে অফিস নাই, বিকেলে চলে আসবে। তুই যে তোর রুমে রেস্ট কর, আমি ঈশিতাকে ফোন দিয়ে বলছি। না আম্মু, তুমি আগে ফোন দিবা না, আমি ওদের বাসায় গিয়ে ওকে সারপ্রাইজ দেব। আম্মু আচ্ছা ঠিক আছে, তুই এখন গিয়ে একটু রেস্ট কর, তারপর ওদের বাড়িতে যাবি। আমি আমার রুমে এসে দেখি রুম খুবই পরিপাটি এবং খুব সুন্দর করে গোছানো। আমার বইপত্র কাপড় চোপড় খুব যত্ন করে রাখা। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। দু চোখে ক্লান্তির ঘুম এসে জোড়া হয়েছে। দুপুরে আম্মুর ডাকে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আমি আব্বুকে সালাম করলাম। আব্বু আমাকে জড়িয়ে ধরল। ঈশিতাটাকে এখন অবধি দেখি নাই। দুপুরের মায়ের হাতে রান্না করা খাবার খুব তৃপ্তি সহকারে পেট ভরে খেলাম। দুপুর পেরিয়ে বিকালের মধুলগ্ন সময়ে আমি ঈশিতাদের দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই লাগলাম আর যন্ত্রণাদায়ক অপেক্ষা করতে লাগলাম কখন দরজা খুলবে আর আমার সিনিয়র সাতচুন্নিকে দেখব। 1 মিনিট পরে খালামণি এসে দরজা খুলে দিল। হঠাৎ করে আমাকে দেখে খালামণি চমকে উঠল, যেন বিদ্যুতের শর্ট খেয়েছে। ফারাবি তুই? আমি খালামণিকে সালাম করলাম। তুই না বললি 15 দিন পরে আসবি? হ্যাঁ বলছিলাম, কিন্তু তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে চলে আসছি। হঠাৎ করে লক্ষ্য করে দেখি ড্রয়িং রুমে এক সাইডে কয়েক জোড়া ছেলেদের জুতো রাখা। আমি খালামণিকে জিজ্ঞাসা করলাম, বাসার ভিতরে ছেলেদের জুতা কেন? খালামণি বলল, এগুলো সাকিবের জুতা। সাকিব? কোন সাকিব? সাকিবের জুতা এখানে কেন? খালামণি, আরে তোর মামাতো ভাই সাকিবের জুতা। সাকিব এখানে থাকে? ওদের অফিস এখান থেকে কাছে, তাই যাতায়াতের সুবিধার জন্য এখানেই থাকে গত 2 মাস ধরে। আর ঈশিতা তো সাকিবের অফিসে চাকরি করে। আমি কই, ঈশিতা তো আমাকে একথা বলে নাই যে সাকিব ভাইদের অফিসে চাকরি করে। খালামণি, হয়তো তোকে বলতে মনে নাই। এখন আপনাদেরকে সাকিবের কথা একটু বলি। সাকিব আমার বড় মামার ছেলে, আমার চেয়ে 1.5 বছরের বড়। মাস্টার্স কমপ্লিট করে তাদের অফিস দেখাশোনা করছে। খালামণি, আচ্ছা বাদ দে, তুই ঈশিতাকে না জানিয়ে হঠাৎ করে চলে আসলি, আমি তো বিশ্বাস করতে পারছি না। ঈশিতা জানে কতটা খুশি হবে তুই জানিস? তোর আসার 15 দিন বাকি আছে, সেই কথা শুনে মেয়েটা যে কতটা খুশি হয়েছিল, আমার কান তো একেবারে ঝালাভালা করে ফেলছে। সারাক্ষণ খালি আমাকে বলে, আম্মু ফারাবি আসার আর 15 দিন বাকি আছে। ফারাবি আগে ফারাবি থাকবে তো, নাকি পরিবর্তন হয়ে যাবে? ও মনে হয় বিদেশি থেকে অনেক সুন্দর হয়ে আসবে। আমি ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনবো। আরও নানান কথা। তুই দাঁড়া, আমি এক্ষুনি ঈশিতাকে ফোন দিয়ে বলছি। আমি, ঈশিতা কোথায় গিয়েছে? খালামণি, ঈশিতা সাকিবের সাথে একটু মার্কেটে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আমি, না তোমার ফোন দেওয়ার দরকার নাই,
তাহলে সারপ্রাইজ দিতে পারবো না। খালামণি: আচ্ছা ঠিক আছে, ফোন দিব না। তুই ঈশিতার রুমে গিয়ে বস। ঈশিতা আসলে এমনভাবে বলবো ও চমকিয়ে উঠবে। আমি: আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ঈশিতা আসলে বলবা যে একটা নীল শাড়ি পরে ওর রুমে আসতে। খালা: আচ্ছা আচ্ছা বলবো, এমনভাবে বলবো ও না চমকিয়ে পারবে না। আমি ঈশিতার রুমে চলে গেলাম। ওর রুমটা খুব গোছানো। ওর টেবিলের উপর দুটো ছবি রাখা, দুটোটা ছবিই আমার। দেওয়ালে আমার আর ঈশিতার একটা বড় ফ্রেমবন্দি লাগানো। ঈশিতাকে ছবিটার মধ্যে খুব সুন্দর লাগছে। অনেকক্ষণ হয়ে গেল, ঈশিতার আসার কোনো খবর নাই। আমি যেন আর ধৈর্য ধরতে পারছি না। কখন দেখা হবে আমার ঈশিতার সাথে? ঘড়ির কাঁটা যেন এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছে। সময় যেন চলতে চাচ্ছে না। এই অপেক্ষাটা যেন একটা ছটফট অনুভূতির অপেক্ষা হয়ে দাঁড়িয়ে আছে। 10 মিনিট পরে খালামণি এক কাপ আমার পছন্দর জ্যামলি কফি এনে দিল। কফির মগটা হাতে নিয়ে দোতলার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। শেষ বিকেলের লাল রক্তিম সূর্য অস্ত্র যায় যায় অবস্থা। হালকা শো শো শব্দ করা প্রবলা বাতাস, সীমাহীন নীল আকাশ, দল বেঁধে শূন্য আকাশে ভেসে বেড়ানো পাখির কিচিরমিচির, ব্যস্ত শহরে কোলাহল, মানুষগুলো যার যার নিরে ফিরে যাওয়ার জন্য ছোটাছুটি করছে। আর আমি উদাসীন হয়ে বহমান অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমার সিনিয়র প্রেয়সীকে দেখব বলে। 4 বছর 9 দিন 11 ঘন্টা পর যখন তার সাথে দেখা হবে, তখন এই সিচুয়েশন কেমন হবে, কতটুকু আবেগ এসে জমা হবে, সে কথা ভাবতেই মনের ভিতর একটা অন্যরকম ভালো লাগা কাজ করতে লাগলো। হঠাৎ করে নিচে খেয়াল করে দেখি সাকিব মোটরসাইকেল খুব স্পিডে নিয়ে গেটের সামনে থামলো। আর তার পিছনে একটা মেয়ে বসা ছিল। মেয়েটা তাল সামলাতে না পেরে সাকিবের সাথে লেপ্টে গেল। হাসতে হাসতে মেয়েটি গাড়ি থেকে নামলো। আমি তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি। হঠাৎ করে মেয়েটার দিকে খেয়াল করে দেখি এ তো আমার ঈশিতা। আমার বুক ধুকধুক করতে শুরু করলো। বুকের কোনো এক গোপন জায়গা চিনচিন ব্যথা অনুভব করতে লাগলাম। সারপ্রাইজ দিতে এসে আবার নেই, আমি সারপ্রাইজ হয়ে যাই। কে জানে, হতেও পারে